মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কিভাবে কমপ্লিট করতে হয়, মানে একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যদি প্রশ্ন থাকে সেটাকে প্রধান অপ্রধান সিদ্ধান্ত সাজিয়ে দেওয়ার পরে সেটার বৈধতা কিভাবে নির্ণয় করা যায় সেই নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের আলোচনা করব। আর আমার এই ক্লাসের ভিডিওগুলো যাদের তোমাদের ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার। দেখো, পরীক্ষাতে যদি এরকম প্রশ্ন থাকে রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, রবীন্দ্রনাথ দার্শনিক নয় কাজেই তিনি কবি, মানে রবীন্দ্রনাথ কবি, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়টা কমপ্লিট করবে বৈধতার বিচার সহ দেখে নাও। প্রথমত তোমাদের কাজ হবে, আমি যদিও তোমাদের ডান দিকে দেখতে পাচ্ছ বৈধতার নিয়ম লিখে রেখেছি, তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, আগে দেখো এটা, তারপরে আমি বৈধতার নিয়মটা প্রয়োগ করে সেই বৈধতার নিয়মটা তোমাদের দেখাচ্ছি। তর্কবিদ্যার সম্মত আকার একদম লিখে নেবে, তারপরে প্রধানাশ্রয় ব্যাখ্যাটা করে নেবে। রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, একদম এটা প্রধান আশ্রয় ব্যাখ্যা হবে, তোমরা জানো। তাহলে এখানে কবিতে কি হচ্ছে পি, আর দার্শনিকে কি হচ্ছে রবীন্দ্রনাথ কবি, পুরোটাই পি দিয়ে দাও, অথবা থাকলে অতি অবশ্যই ভেল হয় কিউ। কাজের পরের অংশটা সিদ্ধান্ত, তাহলে রবীন্দ্রনাথ দার্শনিক নয়, এটা অপ্রধান আশ্রয় বাক্য। নয় থাকলে এমন নয় যে রবীন্দ্রনাথ দার্শনিক, এটা অপ্রধান আশ্রয় বাক্য। ক্লিয়ার? তাহলে রবীন্দ্রনাথ দার্শনিকে কি দিয়েছিলে তোমরা কিউ, রবীন্দ্রনাথ দার্শনিক নয় কিউ, তাহলে এটা কিউ দেবে। নাবাচক থাকলে এখানে নট দিয়ে দেবে। তোমরা যারা এই ক্লাসটা দেখছো আজকে নতুন, তোমাদের বলবো আমি প্লে লিস্টে গিয়ে পার্ট 1 পার্ট 2 3 গুলো দেখে নাও। অতএব দিয়ে এবার আমাকে কি লিখতে হবে, তিনি কবি নন, তিনি মানে কে রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথই লিখে নেবে তোমরা, রবীন্দ্রনাথ কবি সিদ্ধান্ত। তাহলে রবীন্দ্রনাথ কবিতে তোমরা কি দিয়েছিলে পি, একদম। তাহলে মোটামুটি প্রধান অপ্রধান এবং সিদ্ধান্ত যুক্তিবিদ্যা সম্মত আকার আমার মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমি কি করে বুঝবো এই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়টা বৈধ না অবৈধ, নিয়মটা লঙ্ঘন করেছে না করেনি। তার আগে আমাকে জানতে হবে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে বৈধতা, সেই বৈধতার নিয়মটা। দেখো ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কিন্তু একটাই, মানলে বৈধ, না মানলে কিন্তু অবৈধ, বিকল্প স্বীকারজনিত দোষ। এখানে লেখা আছে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করা হয়, তখন ন্যায়টি হয় বৈধ। ঠিক আছে তো? আর আকারটি হবে ডিসজাংটিভ সাইলিজম। ঠিক আছে? তো প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে, এই যে প্রধান আশ্রয় বাক্য যে দুটো বিকল্প যে কোনো একটাকে, একদম পুজো নয় আমাদের এখন, তবু অফার চলছে, তোমাদের প্রাকল্পিক নিরপেক্ষ নয় কি পূর্বগকে স্বীকার নইলে অনুগকে অস্বীকার, একটা নির্দিষ্ট রুলস ছিল। এখানে কিন্তু রুলসের মধ্যে আছে কি যে কোনো একটাকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার, এই যে দুটো বিকল্প, দুটোর মধ্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর মানে আরেকটাকে স্বীকার করতে হবে। তাহলে দুটোর মধ্যে কোনটাকে করেছে এখানে কিউ, কিউ মানে দার্শনিক, এখানেও দার্শনিক। তাহলে বলছে রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, প্রধান আশ্রয় বাক্যে বিকল্পতে বলছে রবীন্দ্রনাথ দার্শনিক, অপরদানে বলছে এমন নয় যে রবীন্দ্রনাথ দার্শনিক, মানে অতি অবশ্যই অস্বীকারই করছে এই সেকেন্ড বিকল্পটাকে, নিয়ে আর একটা যে বিকল্প থাকছে সেটাকে আবার স্বীকার করছে। তাহলে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে কবি, রবীন্দ্রনাথ কবি স্বীকার করা হয়। তাহলে অতি অবশ্যই একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্প স্বীকার করা হয়, তখন ন্যায়টি হয় বৈধ। অতি অবশ্যই নিয়মটা কিন্তু এখানে মানছে, তাহলে নিয়মটা কি হবে, এটা বৈধ হবে। তাহলে মূর্তিটা হবে বা আকারটা হবে ডিসজাংটিভ সাইলিজম। তোমরা এখানে কি লিখবে, লিখবে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানটি বৈধ। ঠিক আছে তো? এবং এর আকারটি হবে ডিসজাংটিভ সাইলিজম। যাদের মনে থাকবে না তারা
ডিএস লিখে নেবে, বা ন্যায়টি হবে ডিএস এর বৈধ আকার। কেননা বৈকল্পিক নিরপেক্ষণে প্রধান আস্থার ব্যাকের একটি বিকল্পকে অপ্রধান আস্থার ব্যাকে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করা হয়েছে। এতটুকু লিখলেই তোমার কিন্তু এই বৈকল্পিক নিরপেক্ষণের এই বৈধতাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো তোমাদের সেকেন্ড আর একটা আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি, সেই প্রশ্নটা তোমরা এখানে দেখো দেখতে পাচ্ছ লেখা আছে, সে শিক্ষক অথবা রাজনীতিবিদ, সে রাজনীতিবিদ ফলে সে শিক্ষক নয়। যদি এইরকম প্রশ্ন থাকে তাহলে তোমরা বৈকল্পিক নিরপেক্ষণ এটা কিভাবে কমপ্লিট করবে। দেখো এই নিয়মটা কিন্তু টোটালি এই যে যুক্তিটা আছে সেটা কিন্তু বৈধতার নিয়মটা কিন্তু লঙ্ঘন করবে, ফার্স্টটা কিন্তু লঙ্ঘন করেনি। তো দেখো যেমন এখানে তোমরা মোটামুটি তর্কবিদ্যার সম্মত আকারে একদম লিখে নেবে, তারপরে প্রধান অপ্রধান সিদ্ধান্ত লিখে নেবে। সে শিক্ষক অথবা রাজনীতিবিদ, এটা লিখে নাও প্রধান আশ্রয় বাক্যে, সে শিক্ষক অথবা রাজনীতিবিদ, প্রধান আশ্রয় বাক্য। ক্লিয়ার? তাহলে সে শিক্ষক এস, রাজনীতিবিদ পি। ফলের পরের অংশটা সিদ্ধান্ত, তাহলে সে রাজনীতিবিদটাকে রেখে দাও, সে রাজনীতিবিদ, এটা হবে অপ্রধান আশ্রয় বাক্য। ক্লিয়ার? তাহলে সে রাজনীতিবিদে কি ছিল, এখানে সরি এখানে পি লিখবে, এখানে ভেল লিখবে, এখানে কিউ লিখবে। তাহলে সে রাজনীতিবিদে কি ছিল, এখানে কিউ, কিউ দিয়ে দাও। এবার সে শিক্ষক নয়, তাহলে কি লিখবে, এমন নয় যে সে শিক্ষক। ক্লিয়ার? সিদ্ধান্ত, সে শিক্ষকে কি ছিল, এখানে পি, তাহলে এখানে পি দিয়ে দেবে, নয় আছে বলে নট দিয়ে দেবে। তাহলে কি হলো, সে শিক্ষক অথবা রাজনীতিবিদ, সে রাজনীতিবিদ, রাজনীতিবিদ কিউ, সে শিক্ষক নয় এমন নয় যে সে শিক্ষক, নট পি। তাহলে প্রধান অপ্রধান এবং সিদ্ধান্ত বার করে নেওয়ার পর তোমরা কিন্তু এবার বৈধতার বিচারের দিকে যাবে। এখানে কি আছে বৈধতার নিয়ম, প্রধান আস্থার ব্যাকের যে কোনো একটা বিকল্পকে, যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আস্থার ব্যাকে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করা হয়। এই নিয়মটি মানলে কি হয়, বৈধ হয়। আর এর আকারটি কি হয়, ডিসজাংটিভ সাইলোজিজম, যদি নাম মনে পড়ে ডিএস লিখে দিলেই হয়ে যাবে। দেখো তাহলে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধানে অস্বীকার করতে হয়। তাহলে সে রাজনীতিবিদ মানে কিউ আছে এখানে, তাহলে রাজনীতিবিদ, রাজনীতিবিদ মানে এই রাজনীতিবিদ দ্বিতীয় বিকল্পটা আছে এখানে নিয়ম অনুযায়ী অস্বীকার করতে হবে। হ্যাঁ, কিন্তু দেখো রাজনীতিবিদ, রাজনীতিবিদ অস্বীকার করেনি, স্বীকার করে নিয়েছে। তাহলে নিয়মে বলছে যে কোনো একটাকে অপ্রধানে অস্বীকার করতে হয়, কিন্তু এখানে স্বীকার করে নিয়েছে। অপরটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, কিন্তু অস্বীকার করে নিয়েছে। তাহলে যেখানে অস্বীকার করার কথা সেখানে স্বীকার করেছে, আর যেখানে স্বীকার করার কথা সেখানে কিন্তু অস্বীকার করেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নিয়মটি লঙ্ঘন করেছে। আর যদি লঙ্ঘন করে দেয় তাহলে কি হবে, এটা বিকল্পকে অস্বীকার করার কথা ছিল কিন্তু স্বীকার করে নিয়েছে। সেই ক্ষেত্রে তুমি লিখবে বিকল্প স্বীকার জনিত দোষ, একদম, বা বিকল্প পরিগ্রহ জনিত দোষ, বা ডিএস এর অবৈধ আকার। ক্লিয়ার? তাহলে তুমি কি লিখবে, এখানে যুক্তিটি অবৈধ দিয়ে দাঁড়িয়ে দিয়ে দেবে, এটি বিকল্প স্বীকারজনিত দোষে দুষ্ট, ডিএস এর অবৈধ আকার। কেননা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুযায়ী প্রধান আশ্রয় ব্যাখ্যার একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় ব্যাখ্যা অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করা হয়, কিন্তু এখানে প্রধান আশ্রয় ব্যাখ্যার একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় ব্যাখ্যা স্বীকার করা হয়েছে, তাই যুক্তিটি অবৈধ এবং ডিএস এর অবৈধ আকার। এবার তোমরা 3 নাম্বার আর একটা প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু খুব ডিফিকাল্ট। এই প্রশ্নটা বৈধ না অবৈধ তোমাকে ফার্স্ট টাইম দেখে মনে হবে অবৈধ, কিন্তু লাস্ট টাইমে সেটা বৈধ হয়ে বেরিয়ে যাবে। কিন্তু মাথাতে যাতে তোমার এন্ট্রি থেকে যায়, নইলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে। তো দেখে নাও, সেই কনফিউজ মানে যুক্তি, এটা একদম সেই ডাউটটা ক্লিয়ার হবেই তোমার। তুমি ভরসা রাখো এই ক্লাসের প্রতি এবং নিজের প্রতি। তো দেখো, দীপ কলকাতায় আছে অথবা দিল্লিতে, হ্যাঁ দীপ কলকাতায় আছে অতএব দিল্লিতে নেই, এইরকম যদি প্রশ্ন থাকে তর্কবিদ্যার সম্মত আকার একদম লিখে নেবে। তারপরে দীপ কলকাতায় আছে অথবা দিল্লিতে লিখে নাও, দীপ কলকাতায়
আছে অথবা দিল্লিতে, ঠিক আছে, প্রধান আশ্রয় বাক্য। কলকাতায় দ্বীপ আছে, এটা পি, অথবা থাকলে ভেল, দিল্লিতে কিউ। দ্বীপ কলকাতায় আছে, অপ্রধান। দ্বীপ কলকাতায় আছে, ক্লিয়ার। এটা কি হবে? অপ্রধান আশ্রয় বাক্য। দ্বীপ কলকাতায় আছে কি ছিল? পি। অতএব দিল্লিতে নেই, অতএব দিল্লিতে নেই। কে নেই? দ্বীপ তো দিল্লিতে নেই, এখানে লিখে নাও। এমন নয় যে দিল্লিতে আছে, এটা লিখবে। এমন নয় যে দিল্লিতে আছে, সিদ্ধান্ত। এমন নয় যে দিল্লিতে আছে, দিল্লিতে আছে, দিল্লিতে কি লিখেছিলে? কিউ। আর এমন নয় এর পদে নট। এবার এই ক্ষেত্রে তোমরা কি করবে, এটা একদম মনোযোগ সহকারে তোমরা শোনো। এবার বৈধতার নিয়মটা কিন্তু সেম, একটাই বৈধতার নিয়ম। নিয়মটা মেনেছে না লঙ্ঘন করেছে তোমরা দেখো। প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্য অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করা হয়। প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার। দিল্লিতে, এখানে দিল্লিতে অস্বীকার করেছে, কলকাতায় আছে, কলকাতায় আছে, এই যে একটা বিকল্প, এটাকে কিন্তু অপ্রধানে অস্বীকার, দুটোর মধ্যে যে কোনো একটাকে, তাহলে পি থাক বা কিউ থাক, অস্বীকার কিন্তু করতে হবে। কিন্তু কলকাতায় আছে, দ্বীপ কলকাতায় আছে, স্বীকার করে নিয়েছে, অপরটাকে অস্বীকার করেছে, তাহলে অপ্রধান আশ্রয় বাক্যে কিন্তু একটা বিকল্পকে অস্বীকার করতে হবে, কিন্তু এখানে করেনি, স্বীকার করে নিয়েছে। নিয়ম অনুযায়ী কিন্তু এটা বৈধ হওয়ারই কথা না, অবৈধ হওয়ারই কথা, কিন্তু যুক্তিটা বৈধ। দেখো কেন বৈধ হচ্ছে এটা। আজকের এই ভিডিওতে, আজকের এই ক্লাসের পরপর দুটো মানে উদাহরণে আমি প্রথমটা নিয়ম অস্বীকার করেছিল, সেটা আমি লিখেছিলাম বৈধ। দ্বিতীয়টা স্বীকার করলে অনুগ স্বীকারজনিত দোষ, এটাও তো স্বীকার করেছে। বিকল্প স্বীকারজনিত দোষ হওয়া উচিত, যেহেতু একটা বিকল্পকে অস্বীকার করার জায়গায় কিন্তু স্বীকার করে নিয়েছে। তো যদি এইরকম হয় তবুও কিন্তু একটা কারণে কিন্তু এটা বৈধ হবে। কেননা তোমাদের কিন্তু আমি পার্ট 1-এ বলে দিয়েছিলাম কি বৈকল্পিক বচনের অথবা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়, একটা হলো বিসংবাদী, একটা হলো অবিসংবাদী। আমি বারবার বলবো, যারা এই ক্লাসটা একদম আজকেই দেখছো তারা কিন্তু আগের ক্লাসটা কিন্তু দেখো, এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাও, পরপর ধারাবাহিকভাবে এসো, তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। এই যে অথবা শব্দটি আছে, এই অথবা শব্দটি বৈকল্পিক বচনের দুটি অর্থে ব্যবহৃত, একটা অবিসংবাদী, একটা হলো বিসংবাদী। অবিসংবাদী কখন হয়? আজকের ক্লাসের যে দুটো আমি মানে উদাহরণ দিলাম, প্রথমটা সেই বা দ্বিতীয়টা, ওই দুটোই কিন্তু অবিসংবাদী ছিল, কিন্তু এইটা বিসংবাদী। কেননা অবিসংবাদী বিসংবাদী সম্পর্কে আমি তোমাদের বলেছি এই ক্লাসেই। দ্বীপ কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে। দ্বীপ কিন্তু কলকাতা এবং দিল্লি, তার পক্ষে কিন্তু দু জায়গাতে থাকা সম্ভব নয়। কেননা সে যদি কলকাতায় থাকে তাহলে দিল্লিতে থাকবে না, এবং দিল্লিতে থাকলে কিন্তু কলকাতায় থাকবে না। মানে যখন দুটো বিকল্পর মধ্যে একটা সত্য হলে একটা মিথ্যা হয়, মানে এক কথায় দুটো বিকল্প সত্য হতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু সেটা বিসংবাদী অর্থে হয়। আর যখন দুটো বিকল্প সত্য হয়, যেমন রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, এটা সেকেন্ড উদাহরণ ছিল, সেটা কিন্তু অবিসংবাদী। তার আগে সে সৎ অথবা মূর্খ হতে পারে একজন ব্যক্তি, সেগুলো অবিসংবাদী ছিল। কিন্তু এই 3 নম্বরটা কিন্তু বিসংবাদী। আর যখন বিসংবাদী হয় তখন তুমি প্রতিটা বিকল্পতে মনে মনে কিন্তু ধরে নিতে হবে নেই, এইখানেও নেই, মানে বিরুদ্ধ পদ তোমাকে ধরে নিতে হবে, তুমি লিখতে পাবে না। অনেক সময় আমরা দেখবা বিয়োগ করেছি, যদি এখানে থাকে ধরো 24 আর নিচে থাকে ধরো 19, তাহলে এটাকে কয় ধরবো? 9 আছে কয়ে 4 না 9 আছে কয়ে 14? অতি অবশ্যই 9 আছে কয়ে 14, তো আমরা একটা কি বসাবো না, মনে মনে ধরবো। যদি বসিয়ে দেই তাহলে তো 214 হয়ে যাবে। তো এইরকম একটা ব্যাপার এখানে কিন্তু কাজ করবে। হ্যাঁ, যদি বিসংবাদী এটা হয়, মানে যেহেতু দ্বীপ দু জায়গাতে থাকতে পারে না, মানে বিসংবাদী, সেক্ষেত্রে তুমি মনে মনে দুটোকে বিরুদ্ধ পদ ধরে নেবে। মানে প্রধান আশ্রয় বাক্যের সেই বিরুদ্ধ পদটা উজ্জ থাকে একদম, মানে দেখতে পাবে না তুমি, কিন্তু বিরুদ্ধ ধরে নেবে। তাহলে কি আছে বিরুদ্ধ ধরে নিলে?
তাহলে দ্বীপ কলকাতায় আছেটাকে আমি ধরে নেব নয় বিসংবাদীর জন্য। তাহলে দ্বীপ কলকাতাতে নেই, আর এখানে কি আছে, দ্বীপ কলকাতাতে আছে। তাহলে এখানে নেই আর এখানে আছে, তাহলে কি হলো, অস্বীকারী হলো। আর এখানে নেই আর এখানেও নেই, তাহলে নিয়ে স্বীকার হয়ে গেল। তাহলে সেই নিয়মটাই কিন্তু ফলো করছে বা মানছে। তাহলে যদি এরকমের বিসংবাদী থাকে অতি অবশ্যই তোমরা সেটাকে বৈধ লিখবে। তাহলে কি লিখবে, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়টি আপাত দৃষ্টিতে অবৈধ মনে হলেও কিন্তু বিসংবাদী অর্থে বৈধ, এবং এর আকারটি হবে ডিসজাংটিভ সাইলিজম। মোটামুটি এতটা লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো প্রিয় স্টুডেন্ট, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উপরে যে ক্লাস বা প্যাকেজ ছিল সেটা কিন্তু এখানেই সমাপ্ত। তোমাদের যাদের যারা এই ক্লাসটা ভালো লাগে প্লিজ বারবার বলছি আমার এই চ্যানেলটাকে নতুন বন্ধুদের শেয়ার করে দেবে, এবং আমার এই চ্যানেলের পাশে তোমরা থাকবে। লাইক এবং কমেন্ট তোমাদের কাছে আমি আশা করব, এবং কোনো প্রবলেম যদি তোমাদের হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে।